তুই শুধু একবার রাজি হয়ে দেখ, অথইকে আমি যে করেই হোক এই বাড়িতে নিয়ে আসব, হোক আইনের মারপ্যাচ কিংবা সাবিনার ওপর প্রেসার ক্রিয়েট করে। তবুও তুই রাজি হ, অথইকে আমি তোর করেই ছাড়ব। তোকে আমি কখনো এরূপ রূপে দেখব না, আমি কল্পনাও করতে পারিনি প্রহর। মা হয়ে তোর জীবনটাকে নষ্ট করে দিলাম। প্রহর মলিন চোখে ওর মায়ের দিকে চেয়ে রইল। নাফিসা ছেলের চোখের ভাষা বুঝতে চেষ্টা করলো। আমি সংসার জোর করে হয় না, অধৈকে ধরে বেঁধে আমার সঙ্গে সংসার করতে বাধ্য করলে সেও একসময় হাল ছেড়ে দিয়ে আমার সঙ্গে সংসার করবে। এটাকে তখন সংসার নয়, জেলখানার কয়েদিরা যেমন কারাবাস ভোগ করে ঠিক তেমন মনে হবে। অথৈর শরীর থাকবে আমার সংসারে, আর মন থাকবে অন্য কারো কাছে। শেষের বাক্য বলার সময় প্রহর মৌনতা গ্রহণ করলো, যার দরুন নাফিসা শুনতে পেল না প্রহরের মনের কথা। ছেলের কথায় নাফিসা আর কিছু বলার মতো খুঁজে পেল না। এমন সময় নাফিসার মোবাইলে কল এলো। লয়ার রেজওয়ান কল করেছে। নাফিসা প্রহরের সামনে কল রিসিভ করলো। মিনিট পাঁচেক কথা হলো, তাদের মাঝে নাফিসা কল কেটে দিল। প্রহর ওর আম্মির মুখের দিকে তাকিয়ে রইল। নাফিসার ছেলের দিকে তাকিয়ে বলল, পরশুদিন তোদের ডিভোর্স হবে, তবে লিখিত ভাবে নয়, মৌখিক ভাবে। পারবি তো তুই অথইকে তালাক দিতে? আবারও ভেবে দেখ বাপ, এখনো সময় আছে। যেন প্রহরের হৃদস্পন্দন থমকে গেছে, যেন শিরা উপশিরায় রক্ত বহমান নেই। মস্তিষ্কের প্রত্যেকটি স্নায়ুর আন্দোলন কার্যক্ষমতা কমে যাচ্ছে। যার এত সুখী জীবন, তার মনে হচ্ছে পৃথিবীর সকল সুখ আদৌ সে পায়নি। জীবনের সকল পূর্ণতা অথৈকে না পাওয়ার আক্ষেপে অপূর্ণতায় মেঘে এসে আড়াল করে দিবে। রাত 12টা। প্রহর জেগে আছে। ওর ঘরের সঙ্গে লাগোয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আজ ঢাকার রাতের আকাশকে দেখছে। বিশাল আকাশের দিকে তাকিয়ে প্রহর তৃষ্ণার্ত গলায় বলছে, ভালোবাসারা ভালো নেই, ভালোবেসে মানুষ কেবল ধ্বংস হয়, শূন্যতাকে আঁকড়ে বাঁচে। ভালোবাসার মানুষের জন্য স্পন্দিত হৃদয়ে ধীরে ধীরে স্পন্দনের মৃত্যুর স্বাদ গ্রহণ করে। নিজের চোখে থাকা স্বপ্নগুলোর মৃত্যুর একমাত্র সাক্ষী নিজেই হয়। আমার পরিণত কি তবে তাদের মতই হবে? না, আর পারছে না। অথৈকে ভালোবেসে পেলাম না। আক্ষেপ নিয়ে বেঁচে থাকার চেয়ে অথৈকে আমি জয় করে নিয়েছি। ব্যাপারটা মোটেও মতো নয়। ভালো যখন বেসেছে, তখন যুদ্ধের ময়দানে নামতে তো হবেই। অথর সঙ্গে সংসার করার দরকার নেই। রোজ সকালে ঘুম থেকে উঠে অথর মুখখানা, রাতে ঘুমানোর ফাঁকা অথৈকে বুকের মাঝে টেনে এনে প্রশান্তির ঘুম দিতে পারলেই হবে। ওর অত লোক দেখানো সুখী সংসার বরণের দরকার নেই। মন বলছে না, হাজার খানেক অজুহাত। মন মধ্যে একটু ভালোবাসা দরকার। প্রহর অতি দ্রুতই বারান্দা থেকে ঘরে এলো। বেডসাইড টেবিলের উপর থেকে মোবাইল নিয়ে বের হয়ে গেল ঘর থেকে। উদ্দেশ্য অথয়ের কাছে যাওয়া, প্রিয় বউয়ের মুখখানা দেখার উদ্দম্য ইচ্ছা। রাতের ঢাকায় ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে 1 ঘন্টার পথ 40 মিনিটে শেষ করলো। অথয়দের বাড়ির সামনে এসে মোবাইল হাতে নিয়ে কল করলো তার প্রিয় মানুষের নাম্বারে। অথয় রাত জাগা পাখির ন্যায় জেগে আছে, অন্ধকার ঘরে শুয়ে আছে। মাথার উপর ঘুরতে থাকা ফ্যানের উপর দৃষ্টি অথয়ের। মাথায় বিচ্ছিন্ন দুশ্চিন্তা দাপিয়ে বেড়াচ্ছে। প্রহরকে নিয়ে ভাবতে ভাবতে পরক্ষণে সেই মানুষটার কথা ভাবছে, যাকে অবুঝ কালে না জেনে বুঝেই কবুল বলেছে। মানুষটাকে কখনো দেখেনি এবং দেখতেও চায় না। তার পরিচয় অবধি জানতে চায়নি। কি হবে জেনে? জীবনের চূড়ান্ত সময়ে এসে নামে মাত্রই একটা বিয়ে তার আর প্রহরের মাঝে এসে বাধা সৃষ্টি করেছে। সে মানুষ আর তার সঙ্গে নামে মাত্র সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারলেই শান্তি। একটু আগেই ওর মা এসেছিল, বলে গিয়েছে আগামী পরশুদিন সেই নামেমাত্র সম্পর্কের সমাপ্তি হবে, তবে লিখিত নয়, মৌখিকভাবে। কারণ বিয়েটা মৌখিক অর্থেই হয়েছিল। দুজনে অপ্রাপ্ত বয়সের কারণ কাবিননামা করা হয়নি। অথই সাফ সাফ ওর মাকে জানিয়ে দিয়েছে যেন সেই লোকের সঙ্গে ওর কোনো প্রকার দেখা না হয়। সে তালাক বলবে আর অথই শুনবে। সাক্ষী যারা থাকবে তারাও শুনবে, ব্যাস, আর কিছুতেই অথই থাকবে না। কথাগুলো শুনে ওর মা কিছুই বলল না, উল্টো অথয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেছে। হুট করে মোবাইলের রিংটোনটা বেজে ওঠে। অথই ভয় পাচ্ছে, কারণ এত রাতে কার কল আসতে পারে ভেবে। পরিবারের কারো কিছু হলো না তো আবার? অথই কাপা কাপা হাতে বালিশের তলা থেকে মোবাইল বের করে দেখলো স্ক্রিনে প্রহর স্যার নাম ভেসে উঠেছে। অথই কল রিসিভ করতে পারলো না, তার আগেই কল কেটে গেছে। প্রহর আবারও অথয়ের নাম্বারে ডায়াল করলো। এবার অথই কল রিসিভ করলো। হ্যালো অথই, প্লিজ কল কাটবে না। তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা? মোবাইলে বলতে পারবো না। তুমি কি একটু নিচে আসতে পারবে? মানে আপনি কি আমাদের বাসার কাছেই? অথই বিস্মিত হয়ে প্রহরকে জিজ্ঞাসা করলো। হ্যাঁ, তোমাদের বাসার নিচে আছে, তুমি একটু আসবে? হ্যাঁ, আমি আসছি। অথই প্রহরের ডাককে উপেক্ষা করতে পারল না। মেন ডোর খোলার আগে দেয়ালের উপর ঝুলতে থাকা গেটের চাবি নিয়ে দরজা খুলে বের হয়ে এলো। পা টিপে টিপে হেঁটে বের হলো ওদের বিল্ডিং থেকে। বাগান পেরিয়ে সদর দরজার কাছে পৌঁছাতে লোহার গ্রিল গলিয়ে দেখতে পেল তার প্রিয় মানুষটার গাড়িটাকে।
দ্রুত পায়ে হেঁটে দরজার সামনে এসে চাবির সাহায্যে তালা খুলে বের হয়ে প্রহরের গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। প্রহর ড্রাইভিং সিটে বসেছিল। পূর্ণ জ্যোৎস্নার আলোতে তার প্রিয় বউকে দেখে গাড়ি থেকে বের হয়ে এলো। তৃষ্ণাস্ত অবস্থায় মানুষ পানি পেলে যেভাবে তৃষ্ণা নিবারণ করে, ঠিক তেমনি ভাবে প্রহর নিজের তৃষ্ণা মেটাচ্ছে। নয়তো অথৈকে এক পলক দেখার তৃষ্ণায় মরেই যেত আজ। এত রাতে কেন এসেছেন আপনি? তোমাকে দেখতে এসছি। মনকে বোঝাতে পারছিলাম না। মানুষের শরীরের সবচেয়ে বেপরোয়া আর বেহায়া অঙ্গ হচ্ছে মন। বেহায়া মনটাকে বোঝাতে পারছিলাম না, আর না পারছিলাম আমি নিজেকে সামলাতে। তাই তো ছুটে এসেছি তোমায় দেখতে। অথৈ মন্ত্রমুগ্ধের ন্যায় শুনছিল প্রহরের কথা, ভাবছিল মানুষটা কত চমৎকারভাবে কথা বলে। প্রহর গাড়ি থেকে বের হয়ে এলো, অথয়ের সামনে এসে দাঁড়ালো। খুব কাছাকাছি তারা। অথয় পিছিয়ে যাচ্ছিল, তখনই প্রহর এক হাত দিয়ে অথয়ের হাত ধরে নিজের মুখোমুখি এনে দাঁড় করিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, তোমাকে আমি ভালোবাসি। এই দেহে প্রাণ থাকা অবধি ভালোবেসে যাব। তুমি কার সঙ্গে কমিটেড, কার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, ওসব শোনার আমার কোনো কৌতূহল নেই। আমি শুধু এটুকু জানি, আমার যা চাই তা পেতে হবে, অ্যাট এনি কস্ট। এই মুহূর্ত থেকে যা কিছু ঘটবে সব আমার দায়িত্ব। এর পেছনে কারো কোনো হাত নেই। যা কিছু করব সব তোমাকে পাওয়ার জন্য করব। অথই বোকার মতো দাঁড়িয়ে আছে প্রহরের মুখের দিকে। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোতে প্রহরের চোখের রক্তিম দৃষ্টি অথয়ের অন্তরাত্মাকে নাড়িয়ে দেয়। চোখের দৃষ্টি বলে দিচ্ছে প্রহর এখানে ভালো উদ্দেশ্যে আসেনি। অথই এবার প্রহরের বাঁধন থেকে মুক্ত হতে চাইল, ছুটে যেতে চাইল বিল্ডিং এর ভেতরে, কিন্তু প্রহরের শরীরে যেন অসুরের শক্তি ভর করেছে। পকেট থেকে একটা রুমাল বের করে অথয়ের মুখের উপর চেপে ধরতে অথই ঢলে পড়ল প্রহরের গায়ে। প্রহর অথইকে কোলে তুলে এগিয়ে যাচ্ছে গাড়ির দিকে। আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে আপনার ছেলে। ম্যাচুয়াল ডিভোর্স হয়েছিল ওদের মাঝে। এমন তো আর না যে আপনার ছেলের মতামত না নিয়ে আমরা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। হুট করে কি এমন হয়েছে যে আপনার ছেলে আমার মেয়েকে আমার বাড়ির সামনে থেকে নিয়ে গেছে? আলফাজ সাহেব রাগান্বিত সুরে জিজ্ঞাসা করলো এহসান এবং নাফিসা মির্জাকে। সাবিনা আলফাজকে শান্ত থাকার জন্য বারবার অনুরোধ করছিল, কিন্তু আলফাজ নিজের ধৈর্য ধরে রাখতে পারছিল না। এহসান কিছু বলতে যাবে, ঠিক তখনই না নাফিসা এহসানকে ইশারায় চুপ থাকতে বলল। এহসান স্ত্রীর কথা মতো চুপ করে আছে। প্রমাণ আছে আপনাদের কাছে যে আমার প্রহর অথয়কে কিডন্যাপ করেছে? নাফিসার দৃঢ়তা অকুতভয় কণ্ঠ শুনে আলফাজের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। মৃদু চিৎকার দিয়ে হুমকি স্বরূপ বলল, সিসিটিভি ফুটেজ আছে এবং সেখানেই স্পষ্ট দেখা যাচ্ছে অথৈকে কে নিয়ে গেছে। আপনি যতই আপনার ছেলের সাফাই গান না কেন, আপনার ছেলেকে যদি আমি জেলের ভাত না খাইয়েছি, তবে আমার নাম আফজাল আহমেদ না। আজকের দিনের মধ্যে অথৈকে আমার চাই, অ্যাট এনি কস্ট। নাফিসা এবার আর চুপ থাকতে পারলেন না। নিজের স্বভাবগত গণ্ডি পেরিয়ে আলফাজ সাহেবকে শক্ত গলায় বললেন, সিসিটিভি ফুটেজের ব্যাখ্যায় যাবই না আমি। অথয়কে তো আর প্রহর বাড়ির ভেতর থেকে কিংবা রাস্তায় থেকে তুলে নিয়ে যায়নি। আপনাদেরকে আমি দুটো পয়েন্ট দেখাচ্ছি। পয়েন্ট নাম্বার 1, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে প্রহর গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল রাস্তায়। অথয় বিল্ডিং থেকে বের হয়ে গেটে তালা খুলে খুব স্বাভাবিকভাবে প্রহরের সঙ্গে দেখা করেন। এই ঘটনা দেখলে বোঝা যায় যে আপনার মেয়ের সম্মতিতেই আমার ছেলের সঙ্গে তার দেখা হয়। পয়েন্ট নাম্বার 2, যখন ওদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল তখন সময় প্রায় রাত 1:30। এত গভীর রাতে অথয় কেন প্রহরের সঙ্গে দেখা করতে গিয়েছিল? প্রহরের সঙ্গে তোর কখনোই বনিবনা হয় না। এহসানের কাছে শুনেছি আমি, অফিসে আমার ছেলে বস হিসাবে অথয় কারো থেকে কখনো রেসপেক্ট পায়নি। সে অথয় কিনা প্রহরের ইশারায় সায় দিতেই রাত 1:30 ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে গেছে। নাফিসা কথাগুলো শেষ করে ক্ষান্ত হলো। আলফাজ, সাবিনা এবং এহসান চুপ করে আছে। এর ফাঁকে সাবিনা নাফিসাকে উদ্দেশ্য করে বলল, দেখো নাজিফা, কে কার ডাকে সাড়া দিয়েছে, প্রহর কেন অথয়কে কিডন্যাপ করেছে, সব প্রশ্নের উত্তর জানতে হলেও প্রহর এবং অথয়কে খুঁজে পাওয়া অনেক জরুরি। আমি চাই না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হোক আমার মেয়ে। তুই এক্ষুনি প্রহরের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা কর, আর যদি না পারিস তবে আমরা পুলিশের সাহায্য নিতে বাধ্য হব। নাফিসা শুনল কথাগুলো। নাফিসার কপালে দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট। ছেলেটা গতকাল রাতেও বলেছে অথয়ের সঙ্গে জোর করে সংসার করবে না। সেই আলাপের 2 ঘন্টা পার হতে না হতেই কোন ফাঁকে গিয়ে অথয়কে কিডন্যাপ করে কোথায় চলে গেছে কে জানে। মানুষ যে প্রেমে পড়লে বোকা হয়ে যায়, আজ তার সঠিক প্রমাণ পেল নিজের ছেলেকে দেখে।
নাফিসা দীর্ঘশ্বাস ফেলে মোবাইল হাতে নেয় প্রহরকে কল করার জন্য। হুট করে একটা মেসেজের নোটিফিকেশন এলো। প্রহরের নাম্বার থেকে এসেছে। উত্তেজনায় নাফিসার শরীর কাঁপছে। ভয়ে ভয়ে মেসেজ ওপেন করলো। পুরো মেসেজ শেষ করার পর নাফিসা শুকনো গলায় এহসানকে ডাক দিয়ে বলল, অচেনা পাখির কলরবে আজ ঘুম ভাঙলো আমার। চোখ বন্ধ রেখেও টের পাচ্ছিলাম রোদ্রের। হুট করে মনে হলো আজকের সকাল খানিকটা ভিন্ন, অন্যরকম কিছু। প্রচন্ড ভালো লাগা নিয়ে যখন চোখ খুললাম তখন নিজেকে আবিষ্কার করলাম অচেনা স্থানে, অচেনা ঘরে। অজানা আতঙ্কে এতটাই ভয় পেয়েছি, হুট করে চিৎকার দিয়ে বন্দি দশা থেকে মুক্ত হতে যাচ্ছিলাম। ঠিক তখনই কেউ ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, মাত্র 1 ঘন্টা হয়েছে ঘুমিয়েছি, চিৎকার করছো কেন? পাশে ঘরে দাদি আছে, শুনতে বললে কি বলবে বলো তো? আপনি? এক মিনিট। আপনার সঙ্গে আমার শেষবার দেখা হয়েছিল রাতে। আপনি আমায় কল করে নিচে আসতে বলেছিলেন। আমি নিচে গিয়েছিলাম। অ্যান্ড দেন হোয়াট হ্যাপেন্ড আই ডোন্ট রিমেম্বার। আপনি কি করেছেন আমার সঙ্গে, আর কোথায় নিয়ে এসেছেন আমায়? কথাগুলো বলতে বলতে অথয় প্রহরের বুক থেকে সরে এসে খাট থেকে নেমে পড়ল। প্রহর গাঢ় চোখে চেয়ে রইল অথয়ের পানে। অথয়ের আগে কাঁপছে, নাকের ডগা লাল হয়ে গেছে। প্রহরের কাছে মনে হলো অথয়কে সে নতুনভাবে আবিষ্কার করেছে। অফিসের সেই পরিপাটি শাড়ি পরিহিতা অথয়কে আজ অন্যভাবে আবিষ্কার করেছে। ঘুম জড়ানো চোখ, ঝাঁঝালো কণ্ঠ, এলো চুলের অথয়কে আজ নতুন অর্থেই দেখা হলো। প্রহর যখন অথয়কে দেখতে ব্যস্ত, ঠিক তখনই অথয় একটা অভাবনীয় কাণ্ড ঘটিয়ে ফেলল। খাটের উপর উঠে এসে প্রহরের শার্টের কলার চেপে ধরল। সামান্য প্রহরের দিকে ঝুঁকে দাঁতে দাঁত খিচিয়ে বলল, যেভাবে এনেছেন ঠিক সেইভাবে আমাকে আমার বাড়ি পৌঁছে দিয়ে আসবেন, রাইট নাও। তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসার জন্য তো এখানে নিয়ে আসি না অথই। আপনি কি পাগল হয়ে গেছেন? কথাটা সম্পূর্ণ করতে পারল না অথই। আয়নায় চোখ যায়, পরনে লাল শাড়ি দেখে ভ্রু কুচকে ফেলল। চট করে মনে পড়ল তার পরনে লাল শাড়ি ছিল না, কালো সাদা রঙের থ্রিপিস ছিল। আয়না থেকে দৃষ্টি সরিয়ে প্রহরের দিকে তাকিয়ে বলল, আমার পরনের কাপড় কে বদলেছে? আমি। নির্বিকার হয়ে জবাব দিল প্রহর। অথয়ের কাপড় বদলে দেওয়া যেন খুব স্বাভাবিক ব্যাপার ছিল তার কাছে। অথয়ের মনে হলো পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর শব্দ শুনল আজ। নারীর জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তার ইজ্জত। সেই ইজ্জতের উপর যখন কোনো আঁচ লাগে, তখন সেই নারীর মৃত্যু ছাড়া কোনো উপায় থাকে না। কারণ মানুষের বসবাস সমাজের মধ্যে। সমাজ একজন কুলুষিত নারীকে কখনোই মেনে নিবে না তার কলঙ্কিত দেহকে। অথয়ের দু চোখে জল ভরে উঠল। যাকে বিশ্বাস করলো, যাকে ভালোবাসলো, যাকে রক্ষক ভেবেছে, সেই মানুষটাই কিনা ভক্ষক। জীবনের সবচেয়ে বড় ধোঁকা ওর প্রিয় মানুষটাই ওকে দিয়েছে। অথয় এই কপাল এক হাতে রেখে অসহায় হয়ে প্রহরকে উদ্দেশ্য করে বলল, এটা আপনি কি করলেন? একটাবার ভাবলেন না আমার পরিণতি কি হবে? আমি এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবো কিনা? অথয়কে প্রায় দিশেহারা অবস্থায় দেখে প্রহর তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে অথয়ের সামনে গিয়ে ওকে ধরতে চাইলে অথয় প্রহরের বুকে ধাক্কা দিয়ে বলল, ডোন্ট ইউ ডিয়ার মিস্টার প্রহর মির্জা, আমাকে স্পর্শ করার দুঃসাহস দেখাবেন না। আমি পাগল নয় তো আপনার মতো পুরুষকে বিশ্বাস করেছিলাম। হিমানি ঠিকই বলেছিল, আপনি একজন নারী লোভী। অথই, ডোন্ট ক্রস ইউর লিমিট। আপনি আপনার সকল লিমিট ক্রস করে ফেলেছেন। আপনি এতটা নারী পিপাসু যে আপনি নারী দেহের ভেতরে একটা যে মন থাকে সেটা আপনি কখনো উপলব্ধি করতে পারেননি। প্রহরের মনে হলো ওর কানে কেউ গরম সীসা ঢেলে দিয়েছে। এতটা তিক্ত বাক্য নিজের প্রিয়তমা স্ত্রীর কাছ থেকে শুনতে হবে কখনো কল্পনা করেনি। হিমানি কেউ বুঝি এভাবে অথয় আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই অথয়ের ঠোঁটের উপর আঙ্গুল রেখে চুপ হতে বলল প্রহর। কিন্তু অথয় নাছোড়বান্দা, প্রতিবাদ না করে থাকতে পারবে না। ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে প্রহরকে বলল, আপনি আমার সতীত্ব নষ্ট করে ফেলেছেন। আমি কি এমন অপরাধ করেছি যে আপনি আমায় এত বড় শাস্তি দিয়েছেন? এখন যে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। অথয়ের মুখে আত্মহত্যা শব্দ শুনে প্রহর রেগে গিয়ে অথয়ের বাহু চেপে ধরতে গিয়েও হাত গুটিয়ে নেয়। জোরে শ্বাস ছেড়ে অথয়ের হাত ধরে শক্ত করে মুঠোয় চেপে ধরল, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে অথয়। তুমি আমার স্ত্রী অথই, তুমি আমার বাল্যকালের বউ। আমাদের সম্পর্কে একটা নাম আছে, পবিত্র বন্ধন আছে। বিয়ে হয়েছে তোমার আর আমার। অথয় স্তব্ধ হয়ে যায়, ছটফটানো ভাবটা কমে যায়। প্রহর সেই সুযোগে অথয়ের হাত আরো শক্ত করে চেপে ধরে বলল,